মানে তারাপীঠের মতো তীর্থক্ষেত্রে সেখানে এতজন মানুষের প্রাণ চলে গেল, বহু মানুষ আহত। তো স্বাভাবিকভাবে কোনো ধরনের বেনিয়মের অভিযোগ যদি থাকে, আমি তো একই কথা তো আমরা চিঠিতে লিখেছি, মানে এই বেনিয়মের সঙ্গে যুক্ত যারা তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। তো মানে এটা তো খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। আমরা তো শুধু টিআরডি এর কথা লিখিনি চিঠিতে, সর্বত্রই এই নেক্সাসগুলোর সঙ্গে যারা যুক্ত তাদের আইডেন্টিফাই করে নেক্সাসগুলোকে বাস্ট করতে হবে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে অ্যাকাউন্ট, সেটা তার নিজের অ্যাকাউন্ট না পার্টির অ্যাকাউন্ট, এগুলো তো আগে জানা দরকার। মানে যার অর্থ নেই তিনি মানে গত সেশনেও বারবার চার্টার্ড ফ্লাইটে যাতায়াত করলেন, তাহলে আমরা জানি না যে কোন অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, ওনার কোন ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে, সেটা উনি এবং কোর্ট বা যারা ফ্রিজ করেছেন তারা বলতে পারবেন। পাবলিক ডোমেনে তো এই নিয়ে এর আগে কথা আসেনি। কিন্তু এই প্রশ্ন উঠছে যে আসলে এটা একটা নর্মাল কোয়েশ্চেন যে পার্টির অ্যাকাউন্টটাই কি ওনার অ্যাকাউন্ট, নাকি ওনার অ্যাকাউন্টটাই পার্টির অ্যাকাউন্ট? আসলে সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে এটা যখন যখন কালকে বোধহয় ডেট আছে, তো যখন হিয়ারিং হবে তখন বোঝা যাবে হিয়ারিং থেকে। কারণ আজকে যেটা দেখলাম যে উনি বলেছেন ওনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। তাহলে কবে হলো? নিশ্চিতভাবে এর মধ্যে হয়নি, কারণ চার্টার্ড ফ্লাইটে বারবার যাতায়াত করলেন। তো চার্টার্ড ফ্লাইটে তো আর মামুলি পয়সা লাগে না, অনেক টাকা লাগে। আর আমেরিকা যেতেও চার্টার্ড ফ্লাইটে কত লাগে আমার ধারণা নেই, আমি কখনো আমেরিকা যাইনি। আর চার্টার্ড ফ্লাইটে যাওয়ার প্রশ্ন তো ওঠেই না, আমি তো চার্টার্ড ফ্লাইটে উঠেইনি কখনো। তো স্বাভাবিকভাবে আর ওই এটা আছে এখন কথা যে মানে পার্টির টাকা সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকা, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকা সেটা পার্টির টাকা, এটা যারা কম্পিটেন্ট এজেন্সি আছেন সেই এজেন্সিরা বলতে পারবেন। সুতরাং স্পেকুলেশনে গিয়ে লাভ নেই। এজেন্সি কেন্দ্রীয় সংস্থাগুলোর ওপর বা যারা তদন্ত করছেন তাদের ওপর ভরসা রাখা যাক, নিশ্চিতভাবে তথ্য উঠে আসবে। এখন ওনার ভাইপো সম্পর্কে যদি নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে বা প্রমাণ থাকে, সেটা রাজ্যের যারা সরকার আছেন, যারা কম্পিটেন্ট অথরিটি আছেন তারা দেখবেন। মানে আর অভিযোগটা যেহেতু আমি করিনি, আমার এই বিষয়ে সম্যক ধারণা নেই, তো আমি তো যে কথাটা বললাম যে কোনো ধরনের অভিযোগ থাকলে ডেফিনেটলি তার তদন্ত করে দেখার তো স্কোপ আছে। মানে সুইপিং কমেন্ট না করে তদন্ত করে দেখে যদি কোনো নেক্সাস থাকে সেই নেক্সাসকে বাস্ট করা, নেক্সাসের মধ্যে যারা আছেন তাদের আইডেন্টিফাই করা, এটা সরকারকে করতে হবে, মানে এবং দ্রুততার সাথে করতে হবে। তো ফরেন্সিক রিপোর্ট এটা মানে তিনজন মানে একাধিক লোকের সই জাল হয়েছে। তাহলে আমি ধরুন এই চিঠিটার ক্ষেত্রেও তো মানে যে চিঠির কথা উল্লেখ করলাম, মানে আশিসবাবুর যে নোটটা, তো ফরেন্সিক ইজ কেপেবল এনাফ যে প্রমাণ করার জন্য কোনটা সত্যি আর কোনটা সত্যি নয়। তাহলে যে দাবি করা হচ্ছিল কোনো সইজাল হয়নি, মানে আমরা ব্যাকডেটে, আমরা তো বলেছিলাম ব্যাকডেটে সই করানো হয়েছে, তো ফরেন্সিক এভিডেন্স যদি থাকে 3টে সইজাল হয়েছে, তার মানে একাধিক সইজাল হয়েছে, খুবই সিরিয়াস ব্যাপার। এবার মামলায় সেই নিয়ে যারা মানে এজেন্সি আছেন, যারা তদন্ত করছেন, তারা বাকিটা বলতে পারবেন। কিন্তু যেহেতু তারা আজকে বিবৃতি দিয়ে বলেছেন যে ফরেন্সিক রিপোর্ট বলছে 3টে সই জাল, তাহলে সই জালের যে অভিযোগ আমরা করেছিলাম তার সত্যতা প্রমাণিত। দেখুন, গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করবার জন্য কেউ যদি আক্রান্ত হন সেটা কখনোই কাম্য নয়, কাঙ্ক্ষিত নয়। মানে ডেমোক্রেটিক স্পেসে অপোজিশন ভয়েস, মানে কেউ যদি একটা মুভমেন্টে অংশগ্রহণ করেন তার জন্য তার বাড়ির লোককে যদি মানে আক্রান্ত হতে হয়, সেটা মোস্ট আনফর্চুনেট। মানে গভর্নমেন্ট এত বড় একটা ম্যান্ডেট পেয়ে এসেছে এবং এই ধরনের ঘটনার ভুরি ভুরি অভিযোগ অতীতে ছিল, সেই জন্যই তো ম্যান্ডেট আমাদের বিরুদ্ধে গেছে। তো যারা ম্যান্ডেট পেয়েছেন তাদের এটা নিশ্চিত করা দরকার যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, বা ঘটে থাকলে যারা ঘটিয়েছেন তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমার সঙ্গে বিধানসভায় বসে, আমি তখন ওই সোফায় বসেছিলাম আমাদের ঘরে, 3:10 একটা ওনার কলটা মিস হয়ে যায়, তার আগে একবার কথা হয় এবং তারপর আমি চেক করছিলাম 3:57 দীর্ঘক্ষণ। এবং আমি যখন কথা বলছি এখানে উপস্থিত আছেন এমন সাংবাদিকও আমার পাশেই বসেছিলেন। তো সেই কথোপকথন মানে একবারের জন্য বুঝতে পারিনি, কেননা কথোপকথনের একটা অংশে তিনি একটা বইয়ের মানে একটা বই, বাংলার নবজাগরণ নিয়ে একটা বই, আমি বলেছিলাম বইটা আমি ওনাকে দেবো। তো আমায় জিজ্ঞাসা করলেন, আমি বললাম যে আমি তো বইটি নেওয়া হয়ে গেছে, কেনা হয়ে গেছে। এটাও বললেন যে উনি যদি এর মধ্যে না আসেন, রানা যদি আসে, মানে অভিজিৎ সিনহা, লাভপুরের প্রাক্তন বিধায়ক, আমাদের এনডব্লিউসির মেম্বার, অভিজিৎ সিনহার হাতে বইটি দিয়ে দেওয়ার জন্য। এখন আপনারা যদি ভালো করে সুইসাইড নোটটা দেখেন, আমি কালকেও উল্লেখ করেছি, সুইসাইড নোটে রয়েছে, সুইসাইড নোটটা দেখলেই দেখতে পাওয়া যাবে
যে অনেক কিছুর প্রতিবাদ করতে পারিনি। তো উনি কেন, মানে আমরা কালকে ওখানে যারা ছিলাম বা আজকেও এখানে অ্যাসেম্বলির ভেতরে আমাদের ঘরে যারা আমরা কথা বলছিলাম, আপনারা শুনেছেন, আপনারাও ছিলেন, অনেক বর্ষিয়ান বিধায়কও বলেছেন আমরাও প্রতিবাদ করতে পারিনি। বিষয়টা তো শুধু ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়ের নয়, প্রতিবাদ করা যায়নি। এখন এই বিষয়গুলো আমরা কেউ তো তদন্ত করে দেখতে পারবো না, আমাদের সেই কম্পিটেন্ট অথরিটি নেই। পোস্টমর্টেম হয়েছে, পোস্টমর্টেমের রিপোর্ট যখন সামনে আসবে তখন এই অস্বাভাবিক মৃত্যুর কারণগুলো নিশ্চিতভাবে জানা যাবে। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা শুনেছি যে কল রেকর্ডস কেউ হুমকি দিয়েছিলেন কিনা সেগুলো আমরা কেউ জানতে পারবো না বা প্রমাণ করতে পারবো না। এটাও সরকারি যারা সংস্থা রয়েছেন, যারা তদন্ত করছেন, তারা এই বিষয়গুলো দেখতে, মানে এই বিষয়গুলোতে আলোকপাত করতে পারবেন। কিন্তু টেন্ডারের যে প্রশ্ন, মানে শুধু টিআরডিএ নয়, মানে রাজ্যের বিভিন্ন উন্নয়ন পর্ষদ বা অন্যান্য জায়গার, ধরুন এই বীরভূমের ক্ষেত্রেই এই যে টুলু মণ্ডল সম্পর্কে যে ঠিকাদার অভিযোগ করেছিলেন, তাকে সুমিত রায় যে ধমক দিয়েছিলেন, লাফালাফি করতে না করেছিলেন, বারণ করেছিলেন, এগুলো পাবলিক ডোমেনে আছে। সুতরাং অর্গানাইজ লুট অ্যান্ড লিগালাইজ প্লান্ডার, কলকাতা থেকে যদি সব টেন্ডার নির্ধারণ হয়, তাহলে যারা নির্ধারণ করতেন যে গোটা নেক্সাস, সেই গোটাটাকে হচ্ছে চিহ্নিত করা দরকার, যে কারা বলে দিলে তবে টেন্ডার হতো, কোথা থেকে নির্দেশ আসতো। দেখুন, আমি আবারও বলেছি, বারবার বলি, বলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে একটা সরকার না চাইলে যেমন হয় না, তেমনি সরকার না চাইলে চুরি ডাকাতি এগুলোও হয় না। এই টেন্ডারের প্রক্রিয়াও, মানে টুলু মণ্ডলরা ডমিনেট করে না যদি না সরকার চায়, সরকারের মধ্যে থাকা একটা নেক্সাস যদি চায়। স্বাভাবিকভাবে পরিপূর্ণ তদন্ত হোক, এবং যেহেতু সংবাদ মাধ্যমে দেখা গিয়েছে যে একজন তাকে হেনস্থা করছেন, সর্বজন শ্রদ্ধেয় মানুষ, তাকেও, যিনি হেনস্থা করছেন, তাকে অবিলম্বে তদন্তের আওতায় আনা হোক, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছি। আমি কালকে যখন সংবাদ মাধ্যমে কথা বলছিলাম, ওনার ছেলে আমার সঙ্গে একমত ছিলেন, উনি সেটা বলেওছেন। আমরা যারা ছিলাম আমাদের মনে হয়েছে যে এটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার, প্রাতিষ্ঠানিক খুন। তাই এই প্রাতিষ্ঠানিক খুনের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার, এবং সবাইকে, যাদের প্রয়োজন, প্রত্যেককে এই পেরিফেরির মধ্যে এনে, তদন্তের আওতার মধ্যে এনে এই তদন্ত হওয়া উচিত। মানে একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে চিঠিতে হাতের লেখার মধ্যে একটা তারতম্য রয়েছে, এবং তার পাশাপাশি তার দেহ যখন ঝুলছিল নাইলন দড়ি দ্বারা, পাটা মাটিতে ছিল, এখানে একটা নতুন করে রহস্য দাঁড়া, যেটা কি আপনারা অনুধাবন করছেন? দেখুন, আমি তো হ্যান্ডরাইটিং এক্সপার্ট নই, তবে অনেকেই বলছেন এটা ফরেন্সিকে নিশ্চিতভাবে, মানে ওটাকে, মানে ওনার মৃতদেহর সঙ্গে যেহেতু এই লেখাটা পাওয়া গিয়েছে, সেটা ইতিমধ্যেই আমার ধারণা নিশ্চিতভাবে ফরেন্সিক এক্সপার্টদের কাছে গেছে। তো হাতের লেখা আলটিমেটলি তো নকল করা যায় না, মানে টেকনোলজি রয়েছে। আপনি যে কোনো একটা লেখার ওপর মোবাইলটা ফেলে মোবাইলটা এনলার্জ করতে থাকুন না, বুঝতে পারবেন যে কোনটা আসল কোনটা নকল। মানে আমি একটা সই করলে, আপনি একটা সই করলে, সই যদি একদম নিখুঁত হয়, তাও দেখা যাবে ধরলেই যে জিনিসটা জাল কি সঠিক। স্বাভাবিকভাবে এটা ফরেন্সিক, অনেকেই বলছেন যে মানে কোথাও একটা বোধহয় ইনকোহেরেন্স রয়েছে ইভেন চিঠিটার মধ্যে, যে লেখাটা পাওয়া গেছে। এটা যারা কম্পিটেন্ট অথরিটি রয়েছেন, আমি আপনি তো খালি চোখে দেখে মনে হতে পারে যে লেখাটার বোধহয় হাতের লেখাটা একটু অন্যরকম মনে হচ্ছে। আমরা সবাই মিলে তো, আপনারা দেখছিলেন আমাদের ওভার, কিন্তু এটা কনক্লুড করার মতো, মানে কনক্লুসিভ কিছু করার মতো ক্ষমতা আমাদের কারোরই নেই। তো ফরেন্সিক বিভাগ, তারা কম্পিটেন্ট এনাফ, তারা এটা কনক্লুড করে দিতে পারবেন। এমনকি মানে দুটো লেখা একই সময়, মানে যদি মনে হয়, ধরুন আমি একটা লেখা লিখলাম, আমি অ্যাট এ স্ট্রেচ লিখেছি না কিছুটা লেখার পর আবার পরে লেখা হয়েছে, এটাও ফরেন্সিক এক্সপার্টরা হচ্ছে ক্লিঞ্চ করে দিতে পারেন। সুতরাং ফরেন্সিক এক্সপার্টদের ওপর ভরসা থাকুক, গোটাটা ক্লিয়ার হবে। আর মৃতদেহ, মানে যেহেতু যে ছবি, আমি ছবি কাল দেখিনি, একটা রাত্রিবেলা ফুটেজ দেখেছিলাম, আজকে আপনাদের সংবাদ মাধ্যমের বন্ধুদের থেকেই দেখলাম। এটা একটা খুব, মানে প্রশ্ন আছে, মানে পাটা পুরোটাই মাটিতে, একটা চেয়ার উল্টে রয়েছে, উনি তো খুব দীর্ঘকায় ব্যক্তি ছিলেন না। এবার স্বাভাবিকভাবে এগুলো সবই আমরা কমন চোখে দেখে তো কিছু কনক্লুড করতে পারবো না, কিন্তু অস্বাভাবিকতাগুলো ডেফিনেটলি যদি থাকে, যারা কম্পিটেন্ট এজেন্সি আছেন
এবং আমাদের পোস্টমর্টম রিপোর্টের জন্য ওয়েট করতে হবে। পোস্টমর্টম রিপোর্টেই তো প্রাইমারি গোটা বিষয়টা ক্লিয়ার হবে। আর যে চিঠিটা পাওয়া গেছে সেই চিঠির ফরেন্সিক এক্সপার্টরা বলতে পারবেন সেই গোটা চিঠিটা সম্পর্কে। দেখুন, আমার মনে হওয়ার বিষয় নয়। যদি সুইসাইডও হয় তাহলেও এটা প্রাতিষ্ঠানিক খুন। মানুষ পুলিশ অব্দি যাই না। আমি এরকম অভিজ্ঞতা আমার হয়েছে, আমি জিজ্ঞাসা করছি, বলছে না না না, তাহলে আর মানে মরদ কিসের, কেন যাব থানা অবধি, যা হবে নিজেরা বুঝে নেবো, লাঠি গুলি দিয়ে বুঝে নেবো। আসলে বাংলার কৃষ্টি সংস্কৃতির সঙ্গে তো কীর্তি আজাদের খুব একটা যোগাযোগ নেই। মানে আমাদের বাংলায় এই ধরনের কথা চট করে বাংলার মানুষ বলেন না। উনি যেহেতু বাংলার মানুষ নন, আর ওই বোধহয় পূর্বাঞ্চল, আমি এক্স্যাক্টলি ওনার জায়গাটা জানি না যেখানে উনি থাকেন, মানে সবাই বলে এবিসি, সেই এবিসি বা ওই উনি যেখান থেকে, মানে এখানে এই ধরনের একটা গাজওয়ারি মনোভাব রয়েছে। তবে ডিম ঠেকাতে গেলে বন্দুকের তো প্রয়োজন হয় না। ডিম ঠেকাতে হলে উনি মানে অন্য কিছু কুলো টুলো রাখতে পারেন, ধামা রাখতে পারেন, ডিম এলে সামনে ধরবেন আর কি। বন্দুক কেন লাগবে? আসলে এটা একটা মানসিকতা, এটা একটা ওই ফ্যাসিস্ট টেন্ডেন্সি আর কি। মানে মশা মারতে কামান দাগার মতো। ডিম আসছে তো ডিম ঠেকাতে আপনার বন্দুক লাগবে কেন? আপনি কি মানে ডিম ছুড়লে তার দিকে বন্দুক ছুড়বেন? এটা একটা খুব ডেঞ্জারাস মাইন্ডসেট। মানে ডিম ছোড়াটাও যেমন সমর্থনযোগ্য নয়, আবার ডিম কেউ ছুটছে বলে কেউ যদি বলেন আমি গুলি চালাবো, তো মারাত্মক, ভয়ঙ্কর ব্যাপার। এবং আমি এই বিষয়ে জানি না, আপনার থেকেই নামটাও প্রথম শুনলাম। ডেফিনেটলি আই উইল এনকোয়ার ইনটু ইট, খোঁজখবর নেবো। খোঁজখবর না নিয়ে কোনো জিনিস বলা উচিত নয়। তবে আমাদের দেশের যে মানে ইন্টেলিজেন্স সিস্টেম সেটা খুব স্ট্রং। তাহলে এই ধরনের ডিপ স্টেটের ফান্ডিং যদি আসে, তাহলে তো ইন্টেলিজেন্স ফেলিয়ার যদি সেটা ধরা না যায়। তো সেটা প্রাথমিকভাবে এটুকু বলতে পারি, বাকিটা জেনে নিয়ে বলবো। আমরা পুলিশের কাছে একটা পারমিশন চেয়েছিলাম মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে, এখনো মানে কোনো জবাব পুলিশের থেকে আসেনি। মানে এটাই তো হওয়া উচিত, এটাই তো মানে ক্লাসিক্যাল কেস। কিন্তু এটা শুধু মানে কথায় এবং কাজে মিল থাকতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন জামমনির ইন্সপেক্টরের ক্ষেত্রে যেটা ঘটেছে, এটা সর্বত্র হতে হবে। মানে চুনোপুটিতে থেমে গেলে হবে না। এই ধরনের মানে এই যে কাটমানির নেক্সাস, মানে কাটমানির নেক্সাসের নেতৃত্ব দিয়ে কেউ যদি পালিয়ে যেতে পারেন বিদেশে, তারপর আর না ফেরেন, সে দায়িত্ব সরকারকে নিতে হবে। মানে চুনোপুটিরা ধরা পড়বে আর রাঘব বোয়ালরা পালিয়ে যাবে, রাঘব বোয়ালরা সেফ থাকবে, এটা হলে তখন এই কথা এবং কাজে অমিলটা ধরা পড়বে। সুতরাং এই নেক্সাসে যারা যুক্ত সবাইকে আইডেন্টিফাই করে মানে গোটা পিরামিডটা, নিচের তলা থেকে পিরামিডের ওপর পর্যন্ত এই কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট, এই নেক্সাসে যুক্ত প্রত্যেককে যাতে মানে আইনের আওতায় আনা যায়, সেই ব্যবস্থা সরকারকেই নিশ্চিত করতে হবে। সেই জন্যই তো মানুষ ভোট দিয়ে ওনাদের সরকারে বসিয়েছে। দেখুন, শিল্প স্থাপন সবসময় হচ্ছে স্বাগত, কেননা পরিকাঠামো, শিল্প মানে তো চপ বিক্রি করা নয়, চপ ভাজাও নয়, মানে ছবি আঁকা শিল্প, কিন্তু সেটা মানে শিল্পকলা, হেভি ইন্ডাস্ট্রিজ যাকে বলে, ধরুন সেই শিল্প আর কি, যে শিল্পের সঙ্গে চপের কোনো সম্পর্ক নেই। সেই শিল্প যদি স্থাপিত না হয়, তাহলে পরিকাঠামো নির্মাণে যদি বিনিয়োগ না হয়, হেভি ইন্ডাস্ট্রি যদি বা মাঝারি মাপের ইন্ডাস্ট্রি যদি এস্টাবলিশ না হয়, তাহলে পরিকাঠামো নির্মাণে বিনিয়োগ হবে না। পরিকাঠামো বিনিয়োগে নির্মাণ না হলে ইকোনমিক্সের খুব সহজ কথা, যে মানুষের হাতে টাকা পৌঁছবে না, মানুষের হাতে টাকা না পৌঁছলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে না, মানুষের ক্রয় ক্ষমতা বাড়লেই তবে ইকোনমি হচ্ছে শক্তিশালী হবে, কাজ তৈরি হবে, কর্মসংস্থান হবে। তো সেই জন্য সবসময় ইটস অলওয়েজ অ্যান ওয়েলকাম মুভ, যেটা একটা ওয়েলকাম মুভ। শিল্প যদি আসে, শিল্প যদি সত্যিকারের শিল্প বিনিয়োগ হয়, ইন্ডাস্ট্রি যদি তৈরি হয়, আপনি বোধহয় অমিত মেটালিক্সের কথা বলছেন, তো এটা সবসময় একটা ওয়েলকাম পদক্ষেপ। আমরা তো চাই শিল্প আসুক, সরকার ভূমিকা পালন করুক, এবং আমরাও মানে ওই রকম কোনো বিধ্বংসী আন্দোলনও হবে না যে জমি অধিগ্রহণ, মানে এবং শিল্প তো আর আকাশে হবে না, শিল্প মাটির ওপরেই করতে হবে। আর আমাদের জনঘনত্ব বেশি, আর চপ ভেজে বা ওই রকম ছবি টবি এঁকে 1 কোটি 2 কোটি টাকায় ছবি বিক্রি করে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে না। হেভি ইন্ডাস্ট্রিজ গঠন হলে
তবেই হচ্ছে পরিকাঠামোতে ইনভেস্টমেন্ট হবে, পরিকাঠামো নির্মাণ হবে, কাজ তৈরি হবে, মানুষের হাতে টাকা যাবে, ক্রয় ক্ষমতা বাড়বে। এটাই ইকোনমিক্সের বেসিক মডেল। মানে নর্মাল ইউনিভার্সিটিতে, মানে যে ইউনিভার্সিটি নেই তাতে কি ইকোনমিক্সের বই পড়ানো হয় আমি জানি না, আমার ইকোনমিক্স ছিল না, কিন্তু বেসিক তো এইটুকু বুঝি। বা ইকোনমিক্স যারা পড়েন স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, এটাই ইকোনমিক্সের নর্মাল মডেল।